আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় চ্যাপ্টার স্থিতি তড়িৎ সম্পর্কে দেখব। তো স্থিতি তড়িতের প্রথমে বেসিক যে কিছু মানে থিওরি আছে, সেগুলো না গিয়ে আমরা প্রথমে ম্যাথামেটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো দেখবো। ম্যাথামেটিক্যাল টার্মের জন্য টাইপ ওয়াইজ আমরা ম্যাথামেটিক্স প্রবলেম গুলো সলভ করব। তো প্রথমে আমরা সকলেই জানি যে ইলেকট্রনের আধান। আধান বলতে চার্জ। ইলেকট্রনের চার্জ আমরা জানি সবাই যে -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। ঠিক একইভাবে ইলেকট্রনের অপোজিট চার্জ, সেটা হবে প্রোটনের। অতএব প্রোটনের চার্জ আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। ঠিক একইভাবে স্থির তড়িতের আহ, স্থির তড়িতের চার্জ কোয়ান্টমের সূত্র মেনে চলে। কোয়ান্টমের সূত্র বলতে আমরা বুঝি কিউ ইকুয়াল টু এন ই। অর্থাৎ ইলেকট্রনের চার্জ কখনো সব সময় পূর্ণ সংখ্যা গুণিতক আকারে থাকবে। পূর্ণ সংখ্যা, এখানে এন এর মান এন হইতেছে যে পূর্ণ সংখ্যা, ই হইতেছে যে ইলেকট্রনের চার্জ, আর কিউ হইতেছে যে এখানে চার্জ। তো এখন আমাদের ভার্সিটিতে অনেক প্রশ্ন আসে। তো এমন প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি চার্জ এর মান হতে পারে না। এখানে এসব প্রশ্ন করার ক্ষেত্রে তখন আমাকে অপশন দেখতে হবে। এখানে এই প্রশ্নটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো 1819 সালে। সেখানে অপশন ছিল আচ্ছা, হতে পারে। এখানে অপশনগুলো ছিল যে 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। 2 নম্বরে ছিল 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। 3 নম্বরে যে 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এবং 4 নম্বরে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। তো আমরা চার্জের কোয়ান্টাম থেকে জানি যে যে কোনো চার্জের মান তার পূর্ণ সংখ্যার গুণিতক আকার হবে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার। তাহলে আমরা যদি এখানে দেখি ইলেকট্রনের 1.6, 1.6 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে ওইটা হয় 3.2। অতএব এখানে বোঝা যাচ্ছে যে যে 3.2টা অ্যান্সার। কারণ এখানে চার্জের মান যদি 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইজ টু 10 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 করি, তাহলে এখানে এন এর মান হয় একটা পূর্ণ সংখ্যা। অতএব এখানে সঠিক উত্তরটি হবে এইটা। আচ্ছা, এখন আমরা আর একটা টপিক, সেটা যে চার্জের তলমাত্রিক ঘনত্ব, এটা নিয়ে আলোচনা করব। চার্জের তলমাত্রিক ঘনত্বের সূত্র সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। এখানে কিউ চার্জ, এবং এ আপনার ক্ষেত্রফল পৃষ্ঠতলের। গোলকের ক্ষেত্রে আমরা জানি এর মান 4 পাই আর স্কোয়ার। আর হইতেছে যে গোলকের ব্যাসার্ধ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে এমন
এই প্রশ্নটা আসছিল যে দুইটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, এবং হচ্ছে এদের চার্জে চার্জিত হয় সেই চার্জের মান দুইটা ছিল হচ্ছে 1000 কুলম এবং 2000 কুলম। এখান থেকে বের করতে চাইছে যে তাহলে চার্জের ক্ষুদ্র ও বৃহত্তর গোলকের ঘনত্বের তল ঘনত্বের অনুপাত। তা আমরা তল ঘনত্ব মানে যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। যেহেতু এখানে গোলকের কথা বলা হয়েছে, সেহেতু আমরা হচ্ছে যদি এখানে গোলকের কথা বলা হচ্ছে সেহেতু আমরা এর মান জানি হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো অতএব আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এখানে হচ্ছে 1 নম্বর গোলক মানে ক্ষুদ্রতম গোলকের জন্য আমরা যদি সিগমা অন ধরি, তাহলে সিগমা অন ইজ ইকুয়ালস টু এখানে 1 নম্বর গোলকের ক্ষেত্রে হচ্ছে চার্জের মান হচ্ছে 1000, এবং হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এর মান হইতেছে 2, 2 এর উপর স্কোয়ার। ঠিক 2 নম্বরের ক্ষেত্রে এর মান হচ্ছে 2000 এবং 4 পাই ইন্টু 4 স্কোয়ার। এখন আমরা হচ্ছে যদি দুটার মধ্যে তুলনা করি, তাহলে সিগমা ওয়ান বাই সিগমা টু ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি মানগুলো পরে বসাই। প্রথমে হচ্ছে ফর্মুলাটা দিয়ে করি, Q1 ডিভাইডেড বাই 4 পাই আর1 স্কোয়ার। যেহেতু এটা ভাগ আছে অতএব ওপাশে গিয়ে এটা উল্টে উঠে যাবে। 4 পাই আর2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই Q2। এখানে আমরা 4 পাই আর 4 পাই যদি কাটা দিই, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 এর মান হয় Q1 বাই আর1 স্কোয়ার ইন্টু আর2 স্কোয়ার ডিভাইডেড বাই Q2। এখানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে হচ্ছে আহ, চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে চার্জের সমানুপাতিক, এবং হচ্ছে উম, মধ্যবর্তী মানে যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধের হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। অতএব চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। এটা হচ্ছে এমসিকিউ তে আসতে পারে। তো এখানে হচ্ছে আমরা Q1 এর মান জানি হচ্ছে 1000 যেহেতু ছোট এর জন্য, এবং হচ্ছে Q2 এর মান জানি হচ্ছে 2000। একইভাবে R2 এর মান হচ্ছে 4 এর উপর স্কোয়ার, আর R1 এর মান হচ্ছে 2 এর উপর স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু 4। অতএব অ্যান্সার 2। অতএব এটা অ্যান্সার যে ক্ষুদ্র এবং হচ্ছে বৃহত্তর গোলকের তল ঘনত্বের হচ্ছে অনুপাত যদি বলা হয়, তাহলে অ্যান্সার আসবে 2:1। এর পরের টপিক হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে স্থির তড়িতের হচ্ছে একদম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মানে ফর্মুলা। এই ফর্মুলা থেকে প্রচুর ম্যাথ আসে। সূত্র, কুলম্বের সূত্র হচ্ছে আমরা যে মানে জানি সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যে হচ্ছে চার্জের বা আকর্ষণ বিকর্ষণ বলের মান হচ্ছে চার্জ দুইটি রয়েছে সে দুইটির গুণফলের সমানুপাতিক হবে, এবং সে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। অতএব এখানেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে হচ্ছে বিপরীত বর্গীয়
সূত্র মেনে চলে। তাহলে এই দুইটাকে যদি আমরা এক জায়গাতে করি, তাহলে আমরা এফ সমানুপাতিক লিখতে পারি Q1/Q2 ডিভাইডেড বাই R²। আমরা জানি যে হচ্ছে সমানুপাতিকের যদি কোনো হচ্ছে মানে সমানুপাতিকের চিহ্ন উঠে যদি সমান সমান দেওয়া হয়, তাহলে সেখানে একটা ধ্রুবক ইউজ করতে হয়। সে ধ্রুবকটা হচ্ছে আমরা এখানে কে দিলাম, Q1/Q2 ডিভাইডেড বাই R²। এই কেটাকে বলা হয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা কে এর মান জানি, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, সেটা হচ্ছে যে 1/4 পাই এপসাইলন নট। এবং এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসে 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের আমার এককটা আসতে পারে, এই এককটা হচ্ছে, এটা হচ্ছে একক পরাবৈদ্যুতিক ধ্রুবকের। এখান থেকে আমরা হচ্ছে চাইলে কিন্তু এপসাইলন নটের হচ্ছে একক বের করতে পারি। সেটা কিভাবে যে আহ, আচ্ছা, এটা কি এর এককটা কেমনে আসলো, এটা হচ্ছে আমরা এটা একক জানি হচ্ছে নিউটন। এই দুইটার হচ্ছে একক হচ্ছে, এই দুইটার একক হচ্ছে Q1 Q2 হচ্ছে যদি হয় তাহলে কুলম। আর এটা হচ্ছে আহ, যেহেতু দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে মিটার, মিটারের উপর স্কোয়ার, তাহলে এখানে কে এর একক হয় কি নিউটন মিটার স্কোয়ার আর কুলম স্কোয়ার। ঠিক একইভাবে এখানে যদি আমরা হচ্ছে এপসাইলনের বের করতে চাই, তাহলে পুরো এটা উল্টে যাবে। সেটা হচ্ছে যে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R²। এটা হচ্ছে মেন ফর্মুলা এখানে। তো এপসাইলন নটের যদি আমরা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে কুলম স্কোয়ার, এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এপসাইলন নটের হবে হচ্ছে কুলম স্কোয়ার নিউটন, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আমরা কুলম্বের সূত্র থেকে হচ্ছে এখন কিছু ম্যাথ দেখি যেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। এই প্রশ্নটা আসছে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে 18, 19, 20, 21 সেশনে। সেটা হচ্ছে লোহার নিউক্লিয়াসের, লোহা নিউক্লিয়াসের দুটো প্রোটন 4 × 10⁻−15 মিটার দূরত্বে আছে। তাদের মধ্যে বৈদ্যুতিক বল কত? আচ্ছা, তাদের মধ্যে F = এটা অপশন গুলো দেওয়া ছিল যে হচ্ছে 7.2 নিউটন, 2 নম্বরে ছিল হচ্ছে 14.4 নিউটন, 3 নম্বরে ছিল হচ্ছে 1.44 নিউটন, এবং 4 নম্বরে ছিল হচ্ছে 144.0 নিউটন। তো এই ম্যাথ আমরা কিভাবে করব? এটা হচ্ছে করার জন্য আমরা মানে সাধারণত যে ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে F = 9 × 10⁻৯। উপরে হচ্ছে যেহেতু এখানে প্রোটন বলছে, প্রোটনে আমরা জানি ভর 1.6 × 10⁻−90, যেহেতু দুইটি প্রোটন বলছে সেহেতু এর উপর স্কোয়ার হবে দুইটা গুণ করলে। আর মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে 4 × 10⁻−15, এটার উপর স্কোয়ার। এখন এত বড় হচ্ছে ম্যাথ আমাদের এমসিকিউ আসলে আমরা কিভাবে করব? এমনকি এটা খুব রিসেন্ট প্রশ্ন, আমাদের এমসিকিউতে হচ্ছে তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না। তখন হচ্ছে দেখতে হবে যে মানে কাছাকাছি উত্তর যাচ্ছে, মানে এমন কোনো একটা মানকে মান দিতে হবে। তাহলে আমরা 9 × 10⁻৯ রাখলাম, 1.6, 1.6, 1.6 এর উপর যদি হোল স্কোয়ার করি, ইন্টু হচ্ছে এটা হচ্ছে মানে খসড়া ভাবে, এটা হচ্ছে লেখার জন্য না।
10⁻−19, 10⁻−19-এর উপর স্কোয়ার করলে হয় 9 গুণ 10⁻−38 আসে। হুম। এবং হচ্ছে আমরা যদি 4-এর উপর স্কোয়ার করি 16 আসে, ইন্টু হচ্ছে 15-এর উপর স্কোয়ার করলে 10⁻−30 আসে। তো এখানে হচ্ছে আমরা 9 ইন্টু 10⁻9, 10⁻9 আর হচ্ছে 10⁻−38 যদি করি তো 10⁻31 আসে। 10⁻−38 করি ইন্টু 1.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 16 ইন্টু 10⁻−30। তাহলে এখানে হচ্ছে এটা 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 দিয়ে সবগুলো কাটা দিলে আসে 10⁻1। এটা বুঝতে পারছি যে হচ্ছে এখানে 38 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 29, 29 থেকে হচ্ছে যদি এটা উপরে যায় 30 তাহলে হচ্ছে 1, প্লাস এটা হচ্ছে -1। তাহলে 90 তার সাথে গুণ হবে হচ্ছে 1.6, 1.6 গুণ করলে আসে 1.6, 2.56 ডিভাইডেড বাই হচ্ছে 16। তো এটাকে আমরা এই দুইটা যদি গুণ করি, 90কে 2 দিয়ে গুণ করলে হয় 180, এবং তার অর্ধেক করলে হয় 45। অর্থাৎ 230-এর কাছাকাছি একটা মান থাকবে। বোঝা যাচ্ছে যে 180 যোগ 45 225, আর 0.06-এর জন্য একটা মান। তাহলে 230-কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, 16 16 তাহলে হচ্ছে আহ এদিকে 4 3 7 77। তাহলে আমরা 14 পয়েন্ট সামথিং বা 15 বা এরকম কাছাকাছি একটা মান পাবো, যা কিনা এটার সাথে মিলে যায়। তো অতএব এটা হবে হচ্ছে অ্যান্সার। তো এসব হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে, এগুলো যেহেতু আসছে ওই জন্য আমি দেখাচ্ছি যে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তারপরে হচ্ছে এভাবে মুখে মুখে করে একটু টাইম, যেগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলোতে হচ্ছে টাইমগুলো সেভ করে ওই প্রশ্নগুলো হচ্ছে এখানে হচ্ছে কাজে লাগাতে, মানে টাইমগুলো এখানে কাজে লাগাতে হবে, তাহলেই হবে। এরপরে হচ্ছে আমরা আর একটা হচ্ছে প্রশ্ন, যে বায়ুতে, এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এসেছিল 18-19-এ, যে বায়ুতে হচ্ছে 1 কুলম্বে দুটি আধান, বায়ুতে 1 কুলম্বে দুটি আধান 1 কিলোমিটার ব্যবধানে আছে। মানে এখানে 1 কিলোমিটারটা হচ্ছে আর এর মান, আমরা হচ্ছে কিউ এর মান জানি হচ্ছে 1 কুলম্ব। এখান থেকে বের করতে বলছে যে এফ এর মান কত, পুরোটা আমি না লিখলাম। তাহলে এফ এর মান বের করার সূত্র ঠিক আমরা সেই সূত্র 9 × 10⁻9, তার সাথে হচ্ছে যদি আমরা হচ্ছে 1 কুলম্ব যদি দুইটা হয় তাহলে হচ্ছে 1 × 1 ডিভাইডেড বাই হচ্ছে আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তার উপর হোল স্কোয়ার। তাহলে এই যদি আমরা এটা গুণ করি তাহলে উত্তর আসে হচ্ছে 9 × 10⁻9 ইন্টু 10⁻−10⁻6 আসে। 10⁻6টা উপরে যদি চলে যায় 9 × 10⁻³ অতএব 9000 সমান সমান 9 কিলো নিউটন। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে আমি আর একটা প্রশ্ন যদি দেখি, প্রশ্নে বলা হয়েছে যে দুইটি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2016-17-তে এসেছে, যে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল হচ্ছে F(E), এবং হচ্ছে মহাকর্ষ বল F(G). তাহলে হচ্ছে মানে কুলম্ব বল এবং হচ্ছে মহাকর্ষ বলের মধ্যে অনুপাত নির্ণয় করতে বলতে, অতএব আমাদের বের করতে হবে হচ্ছে F(E) ডিভাইডেড বাই F(G) এর মান কত। এখন আমরা এটা কিভাবে বের করব, আমরা হচ্ছে F(E) এর মান আমরা একটু আগে কুলম্বের সূত্র থেকে জানলাম যে হচ্ছে C(Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। আমরা হচ্ছে ফার্স্ট
মানে ফার্স্ট চ্যাপ্টারে একটা সূত্র পড়ছিলাম যে মহাকর্ষ বলের ক্ষেত্রে সূত্র, এফ অফ জি ইজ ইকুয়ালস টু জি, এখানে হচ্ছে এটা মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এবং হচ্ছে এরা হচ্ছে এম এম1 এম2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু এখানে হচ্ছে দুইটি ইলেকট্রনের বলছে, তো হচ্ছে এখানে আমরা ইলেকট্রনের জানি যে চার্জ এবং ভর সেম, তাহলে আমরা লিখতে পারি সি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে লিখতে পারি জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই দুটো অনুপাত যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম স্কোয়ার। অতএব আর স্কোয়ার চলে যাবে, তাহলে আমাদের উত্তর হয় হচ্ছে সি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি এম স্কোয়ার। অপশনে যদি এভাবে থাকে তাহলে এভাবে দিব, আর যদি হচ্ছে মানে যেহেতু হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, সেহেতু এভাবে থাকবে। এটা তো, এটা যদি অপশন থাকে এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বুঝি আমরা? ধরি যে কিউ পরিমাণে আধান, সে আধানটা হচ্ছে এই হচ্ছে পুরো একটা বাউন্ডারি নিয়ে আছে। তো কিউ পরিমাণে আধান যদি কোনো তড়িৎ ক্ষেত্রর কোনো বিন্দুতে 1 কুলম্ব আনতে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা তড়িৎ প্রাবল্য বলি। আমি আবারও বলছি, মানে কিউ বিন্দু চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, মানে এটা এই যে তড়িৎ ক্ষেত্র সৃষ্ট হয়েছে কোনো বিন্দুতে 1 কুলম্ব, মানে বাইরে থেকে কোনো একটা বিন্দুতে 1 কুলম্ব চার্জ আনতে যে প্রযুক্ত বল হয়, এখানে 1 কুলম্ব চার্জ আছে পজিটিভ, সেটা আনতে যে পরিমাণে হচ্ছে বল। আচ্ছা আমি লিখে দিই তাহলে। বিন্দু চার্জ বলতে আমরা বুঝি যে যেসব চার্জের আকার তার মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য, তাদেরকে বিন্দু চার্জ বলে। তো কিউ বিন্দু চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কুলম্ব চার্জ আনতে প্রযুক্ত বলকে তড়িৎ প্রাবল্য বলে। অতএব আমরা হচ্ছে কুলম্বের সূত্র থেকে বলের হচ্ছে ফর্মুলা কি জানি, এফ ইকুয়াল টু সি কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে যদি আমরা বলছি যে কিউ 1 কুলম্ব চার্জ, তাহলে একটা চার্জ আমরা কিউ ধরলাম এবং আরেকটা যদি অন ধরি, তাহলে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আর আমরা হচ্ছে তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ই ইকুয়াল টু হবে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে হচ্ছে যদি কিউ এর মান যদি পজিটিভ হয়, আমরা লিখে দিই কিউ এর মান যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে বিপরীত দিক হবে, যেহেতু এটার মান এটা যেহেতু অলওয়েজ পজিটিভ অন কুলম্ব চার্জ, এটার মান যদি পজিটিভ হয় তাহলে এদের দুইটার দিক বিপরীত দিকে হবে, বিপরীত দিকে যাবে। মানে এটা হচ্ছে এই সাইডে চলে যাবে। আর যদি কিউ যদি নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, কারণ আমরা পজিটিভ অন কুলম্ব চার্জ সবসময় নিয়ে আসবো এখানে, এখানে পজিটিভ অন কুলম্ব। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে দুইটা আকর্ষণ করবে, তাহলে হচ্ছে এটা যদি হয় তাহলে আকর্ষণ হবে। আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কিছু উম, আচ্ছা আরেকটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে দিক, তড়িৎ প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। তো আমরা হচ্ছে এটা শুধু মান বের করলে হবে না, এটা মানের সাথে ভেক্টর মানে দিকেরও হচ্ছে মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যদি একটা যদি আমরা চতুর্ভুজ নিই, তার হচ্ছে এখানে পজিটিভ কিউ চার্জ এ বি সি ডি, এখানে পজিটিভ কিউ চার্জ, এখানে পজিটিভ কিউ চার্জ, এবং এখানে হচ্ছে যদি থাকে হচ্ছে নেগেটিভ কিউ,
তা এবং নেগেটিভ কি, এবং যদি বলা হয় যে ও বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক দেখাও, তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা জানি যে বিন্দুতে, আমরা হচ্ছে এটা মনে রাখবো যে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলতে বলবে, সেখানে আমরা অলওয়েজ একটা পজিটিভ অন চার্জ ধরে নিব। আচ্ছা, আমার লেখা বোঝা যাচ্ছে না হয়তো। ও বিন্দুতে তাহলে এখানে আমরা পজিটিভ অন কুলম্ব একটা চার্জ ধরে নিব। তাহলে আমরা যদি এখানে দেখি এই এ বিন্দুর সাথে ও বিন্দু দুইটা যেহেতু হচ্ছে পজিটিভ চার্জ, অতএব এখান থেকে এটা বাইরের দিকে যে বিপরীত দিকে আকর্ষণ করবে, মানে বিকর্ষণ করবে, যাই হোক। তাহলে এখানকার এটা চিহ্নটা আসবে এখানে, এটা হচ্ছে ই ওয়ান এর ক্ষেত্রে। একইভাবে এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এটাও কি বিপরীত দিকে করবে, তাহলে এটা হচ্ছে ই টু। ঠিক একইভাবে যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা যেহেতু এখানে হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এই দুইটা হচ্ছে এই সাইডে এবং এটা এই সাইডে। তাহলে আমরা এদিকে দুইটা হচ্ছে পাইলাম ই ওয়ান এবং ই টু। এবং আমরা ভেক্টরের সমান সমান জানি, যদি ই ওয়ান এবং ই টু যেহেতু মান, চার্জের মান সমান, তাহলে এটা মধ্যবর্তী দিকের হবে হচ্ছে লব্ধি, এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে ই ওয়ান এবং ই টু এর হচ্ছে লব্ধি। এখান থেকে হচ্ছে বোর্ডের, সরি, ভার্সিটির যে প্রশ্ন আসছে ওগুলো আমরা একটু দেখি। এখানে হচ্ছে একটা প্রশ্ন যেরকম এটা আসছে সাস্টে 19-20-এ, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে কিউ মানের দুইটি ধনাত্মক বিন্দু আধানকে আর দূরত্বে রাখা হলো। অতএব দুইটা হচ্ছে কিউ মানের দুইটি হচ্ছে বিন্দু আধান, যাদেরকে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আর দূরত্বে রাখা হলো, এবং তাদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে, আচ্ছা আমি প্রশ্নটা লিখি তাহলে। কিউ মানের দুটি ধনাত্মক আধানকে আর দূরত্বে রাখা হলো। এখন তাদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য ও ও বিভব, যাক বিভবটা আমরা এখন পরিনিয়োজনটা এখন করতেছি না, বিভব নির্ণয় করতে বলছে। এটা আমরা নির্ণয় করব কিভাবে? এখানে হচ্ছে আমরা যদি ধরি এখানে হচ্ছে পজিটিভ কিউ চার্জ এবং এখানে হচ্ছে পজিটিভ কিউ চার্জ, দুইটা এ এবং বি বিন্দু ধরলাম, এবং হচ্ছে এদের মধ্যবর্তী বিন্দু সি ধরি, তাহলে এটা যদি পুরোটার মান বলছে আর, তাহলে এটা হচ্ছে কি হবে R/2, এটা হবে হচ্ছে R/2। এখানে আমরা পজিটিভ, যেখানে যে বিন্দুর সাপেক্ষে হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, সেখানে আমরা পজিটিভ অনুকূল চার্জ দিলাম। তাহলে এখানে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে জানি যে, হচ্ছে এটা ভেক্টর রাশি, অর্থাৎ ভেক্টর রাশির জন্য ভেক্টর গুণ হবে ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই টু, যেহেতু ভেক্টর রাশি ভেক্টর গুণ হবে। অতএব হচ্ছে এই, আমরা এখানে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই দুইটা কি হবে, এটা পজিটিভ পজিটিভ, এটা এইদিকে বিকর্ষণ করবে, এবং এটাও যেহেতু পজিটিভ পজিটিভ, তাহলে এটা হচ্ছে এই সাইডে করবে। তাহলে দুইটা দিক বিপরীত। তাহলে এটাকে যদি আমরা স্কেলার ফর্মে লিখতে চাই, তাহলে ইকুয়াল টু কি হবে, ই ওয়ান মাইনাস ই টু। যেহেতু দুইটা দিক বিপরীত, সেহেতু এই দুইটার হচ্ছে বিয়োগফল হবে। এখন আমরা হচ্ছে এই ফর্মুলা কি জানি, 1/4 পাই এপসাইলন নট, আমরা আগে ফর্মুলা দেখলাম আগের স্লাইডে। এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ই ওয়ানের জন্য কিউ ওয়ান ডিভাইডেড বাই, এখানে হচ্ছে আর এর মান যেহেতু অর্ধেক, সেহেতু R/2 হবে R²/4 মাইনাস Q2 R²/4। এখন আমরা কি জানি যে হচ্ছে এখানে যেহেতু দুইটা আধানের মান সমান, তাহলে Q1 ইজ টু Q2, 1/4 পাই এপসাইলন নট Q1, আমরা জানি Q1 টু Q2 টু Q, অতএব Q ডিভাইডেড বাই 4Q ডিভাইডেড বাই R² মাইনাস
4q/r², এই দুইটার মান 0 হলে এটা পুরোটার মান হবে 0। অপশনের উত্তর দেওয়া ছিল 0, এটা 0 হবে হচ্ছে অ্যান্সার। আমরা হচ্ছে আমরা হচ্ছে আর পরের যে টপিকে যাব সেটা হচ্ছে যে তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে আহ, অসীম থেকে 1 কুলম্ব চার্জকে আনতে, মানে ক্ষেত্রে আনলে যে পরিমাণে কাজ হয়। আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। সেখানে হচ্ছে যদি অসীম থেকে 1 কুলম্ব চার্জকে যদি আমরা সেখানে নিয়ে আসি, তাহলে যে পরিমাণে হচ্ছে এখানে কাজ করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি, তড়িৎ বিভব। তো আমরা হচ্ছে কিউ পরিমাণ চার্জকে আনতে যদি কাজ করি ডাব্লু পরিমাণ, তাহলে হচ্ছে 1 কুলম্ব চার্জকে, যেহেতু এখানে অসীম থেকে 1 কুলম্ব চার্জ আনা হবে, 1 কুলম্ব চার্জকে আনতে কাজের পরিমাণ হবে হচ্ছে ডাব্লু/কিউ। এবং এটাকে হচ্ছে তড়িৎ বিভব ভি দ্বারা প্রকাশ করা হয়। অতএব আমরা এটা ফর্মুলা লিখতে পারি ভি=ডাব্লু/কিউ। তাহলে আমরা ভি এর হচ্ছে তড়িৎ বিভবের একক কি হবে, আমরা জানি হচ্ছে কাজের একক জুল, এবং হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম্ব। অতএব তড়িৎ বিভবের একক হবে জুল/কুলম্ব। এমসিকিউ আসতে পারে এগুলো। আমরা হচ্ছে আরো একটা ফর্মুলা জানি তড়িৎ বিভবের সাথে তড়িৎ প্রাবল্যের হচ্ছে যে রিলেশন আছে, এটা হচ্ছে ফর্মুলা E=, মাইনাস dv/dr। অতএব এটাকে যদি হচ্ছে ইন্টিগ্রেশন করা হয়, ডিফারেন্সিয়েশন করা হয় যদি হচ্ছে তড়িৎ বিভবকে, তাহলে তড়িৎ প্রাবল্য পাওয়া যায়। উম, এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখি। এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে dr ইজ ইকুয়ালস টু, সরি, এখান থেকে আমরা লিখতে পারি ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডিআর। এখন যদি আমরা এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডিআর। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এখন আমরা হচ্ছে একটা যদি আর একটা জিনিস দেখি বেসিক, সেটা হচ্ছে যে ধরলাম আমরা আগে একটা রেক্টেঙ্গেল দেখলাম, এখন একটা রেক্টেঙ্গেল। এখানে হচ্ছে যদি এখানে 4টা চার্জ দিই, এখানে 6 কুলম, এখানে হচ্ছে -3 কুলম, এখানে হচ্ছে +18 কুলম, তাহলে এখানে কি পরিমাণে চার্জ দিলে সেখানে হচ্ছে মানে তড়িৎ বিভবের মান হচ্ছে 0 হবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, যে আমরা আহ, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ভেক্টর করছিলাম, ওই জন্য আমাদের দিকটা হইতেছে মানে মানে কনসিডারেশনে আসছিল। কিন্তু এখানে হচ্ছে যেহেতু এটা স্কেলার রাশি, সেহেতু হচ্ছে আমরা এখানে হচ্ছে দিকটাকে নিয়ে আসবো না। অতএব ভি ইজ ইকুয়ালস টু হবে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। অতএব আমরা যদি হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো যদি আহ, যোগ করি, আমরা জানি যে আমরা প্রশ্নে বলা ছিল যে হচ্ছে এখানে ভি এর মান হচ্ছে বিভবের মান 0। অতএব 0 ইজ ইকুয়ালস টু V1, আমরা V1 এর ফর্মুলা যেটা জানলাম সেটা হচ্ছে যে, আচ্ছা, আর একটা হচ্ছে এখানে ফর্মুলা আছে, সেটা হচ্ছে তড়িৎ বিভবের ক্ষেত্রে V=, CQ/R। এখানে হচ্ছে কিউ হচ্ছে যে আধান, একক আধান, যে আধানটাকে নিয়ে আসলাম আমি, সেই আধানটা মানে Q1 মানে একক আধানকে মানে নিয়ে আসছে যে এটা হচ্ছে কিউ, এখানে মধ্যবর্তী দূরত্ব, এবং এটা হচ্ছে যে আমরা 1/4πε0 যে মান সেটা। তাহলে হচ্ছে এখান থেকে আমরা C/R, এটা হচ্ছে যেহেতু মানে কনস্ট্যান্ট, এটা রাখলাম। তাহলে থাকে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। অতএব Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইজ ইকুয়ালস টু 0। এখানে আমরা Q1 Q2 Q3 মান জানি, অতএব আমরা এখান থেকে Q4 এর মানটা বের করতে পারবো। সেটা Q4 এর মান কত হবে? -6। Q4 এর মান হবে হচ্ছে +6 -3 +18 প্লাস Q=0। এখান থেকে কিউ যেটা মান আছে সেটা হচ্ছে সেই মান। মানে আমরা আরো তড়িৎ বিভবের কিছু প্রশ্ন।
তো প্রশ্ন যেমন 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, আর এর মান বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক পৃষ্ঠকে 10 কুলম চার্জ, এটা হচ্ছে কিউ এর মান 10 কুলম চার্জ স্থাপন করলে তড়িৎ বিভব কত। এখানে আমার বের করতে বলছে ভি ইকুয়াল টু আর। আমরা ভি সমান সমান কি জানি? ভি ইজ ইকুয়ালস টু, আমরা জানি হচ্ছে যে সি কিউ ডিভাইডেড বাই আর। এখানে সি এর মান 9 × 10⁻৯ ইন্টু কিউ এর মান আমরা এখানে জানি 10 কুলম। কারণ আর এর মান হইতেছে যে আর এর মান হইতেছে 10, কিন্তু আমরা হচ্ছে সেন্টিমিটারকে মিটার করে নিব। 10/100, তাহলে 9 × 10⁻৯, তার সাথে হচ্ছে ইন্টু হচ্ছে 10 × 100/10। এখান থেকে কি আসে? 9 × 10⁻৯, তার সাথে হচ্ছে 10⁻², 9 × 10⁻11। তো এইসব হচ্ছে ছোটখাটো মানে ম্যাথামেটিক্যাল টার্ম, যেগুলো হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন আসতে পারে, মানে ক্যালকুলেটর ছাড়া এইসব ম্যাথগুলো করা যাবে। আমরা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে ধারক। ধারক হচ্ছে আসলে মানে কোনো কিছু ধারণ করে রাখার মানে যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ধারক। ধারক ইংরেজিতে বলা হয় ক্যাপাসিটর। এখানে চার্জ চার্জ ধারক করে রাখে, ধারণ করে রাখে, সেটা হচ্ছে ধারক। তো ধারকের জন্য হচ্ছে আমাদের দুইটা হচ্ছে যে মানে যে কয়টা মেন জিনিস দরকার, সেটা হচ্ছে দুইটি পরিবাহী পাত লাগবে, এবং দুইটি কাছাকাছি হওয়া লাগবে। দুইটি যে পরিবাহী পাত রয়েছে তার মধ্যে হচ্ছে অন্তরক থাকা, মানে অন্তরক দিতে হবে যেন তাদের মধ্যে যে চার্জগুলো আছে সেই চার্জগুলো একটি পাত থেকে আরেকটি পাতে যেন না স্থানান্তর হয়। এবং হচ্ছে চার্জ ধারণ করার যে হচ্ছে মানে যে যান্ত্রিক কৌশল, সেটাকে হচ্ছে মানে মানে সেটার জন্য একটা ব্যাটারি রাখতে হবে। আমরা যদি এখানে হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে, আচ্ছা একটা যদি এখানে মানে পাত পরিবাহী পাত রাখি, এবং যদি এখানে আরেকটা পরিবাহী পাত রাখি, এবং মাঝখানে যদি আমি হচ্ছে ইনসুলেটর বা অন্তরক পদার্থ দিয়ে দিই, তাহলে এখানে যে পাত আছে, পাতের মাঝখানে যে ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত করি, তাহলে পজিটিভ প্রান্তের চার্জ এখানে গিয়ে জড়ো হবে, এবং নেগেটিভ চার্জগুলো এখানে গিয়ে জড়ো হবে। এবং পরে যদি আমি হচ্ছে এখান থেকে যে মানে হচ্ছে যদি ব্যাটারিটাকে সরিয়ে নিই, এখান থেকে আমি ব্যাটারিটাকে সরিয়ে নিই, তাহলে এখানে পজিটিভ চার্জ পজিটিভ থেকে যাবে, এবং আহ, এখানে হচ্ছে পজিটিভ চার্জ পজিটিভ থেকে যাবে, নেগেটিভ চার্জ নেগেটিভ থেকে যাবে, এদের মধ্যে হচ্ছে কোনো চার্জের স্থানান্তর হবে না, কারণ মাঝখানে অন্তরক পদার্থ দেওয়া আছে। তো হচ্ছে এখানে যদি ম্যাথামেটিক্যাল যে টার্মগুলো আছে ধারকের মধ্যে, সেটা হচ্ছে, আর ধারকের যে চার্জ ধরে রাখার যে ক্ষমতা, সেটাকে হচ্ছে মানে ধারকত্ব বলে। তো ধারকের বৈশিষ্ট্য হচ্ছে ধারকত্ব। ধারকের বৈশিষ্ট্য হচ্ছে ধারকত্ব। আমরা যদি দেখি ভি বিভব বজায় রাখতে কিউ চার্জ লাগে, তাহলে এক বিভব বজায় রাখতে কিউ ভাগ ভি চার্জ লাগবে। এবং এই যে একক বিভব বজায় রাখার জন্য যে পরিমাণে চার্জ লাগে, সেটাকে বলা হয় ধারকত্ব। অতএব সি ইকুয়াল টু কিউ ভাগ ভি হবে। তাহলে এখানে যদি আমরা ধারকত্বের একক নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে আমরা চার্জের একক জানি কুলম্ব, এবং হচ্ছে আহ, বিভবের একক জানি হচ্ছে ভোল্ট। অতএব কুলম্ব পার ভোল্ট। এটাকে আবার হচ্ছে ফ্যারাডে বা এফ দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে সমান্তরাল, এটা ফর্মুলা একটা, সমান্তরাল হচ্ছে পাত ধারকের ক্ষেত্রে টি ইকুয়াল টু এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে একটা ফর্মুলা। এখন আমরা কিছু ফর্মুলা দেখবো হচ্ছে ক্যাপাসিটরে। আমরা হচ্ছে চলতড়িতে চলতড়িতে আচ্ছা চলতড়িৎ মনে যদি না হয়, চলতড়িৎ ফর্মুলা জানি, চলতড়িৎ ফর্মুলা এবং হচ্ছে ধারকের ফর্মুলা মানে এই রোধের ফর্মুলা এবং ধারকের ফর্মুলা হচ্ছে পুরাই বিপরীত। ক্যাপাসিটর যদি সিরিজে থাকে,
ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1/CS ইজ ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2, আরো যেগুলো আছে সেগুলো। কিন্তু আমরা হচ্ছে রোধের ক্ষেত্রে কি, যদি সিরিজে থাকতো তাহলে আমরা লিখতাম RS ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। ঠিক একইভাবে হচ্ছে ক্যাপাসিটর যদি হচ্ছে প্যারালালে থাকে তাহলে আমরা সিপি ইজ ইকুয়ালস টু লিখতে পারি C1 প্লাস C2 প্লাস ডট ডট ডট। কিন্তু আমরা হচ্ছে রোধের ক্ষেত্রে লিখতাম সিপি ইজ ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই সিপি ওয়ান ডিভাইডেড বাই R1 প্লাস ওয়ান ডিভাইডেড বাই R2, এভাবে। আর হচ্ছে ক্যাপাসিটরের যে সঞ্চিত শক্তি, আমরা জানি যে ক্যাপাসিটর আসলে চার্জ বা শক্তি সঞ্চিত রাখে। সঞ্চিত শক্তির মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? তো সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ CV স্কোয়ার। আর আমরা হচ্ছে ক্যাপাসিটরের ফর্মুলা জানতাম হচ্ছে সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। তাহলে আমরা যদি এখানে সি এর জায়গাতে যদি হচ্ছে কিউ ভাগ ভি দিই, তাহলে হচ্ছে কিউ ভাগ ভি ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয় হাফ কিউ ভি। ঠিক একইভাবে যদি আমরা এখানে হচ্ছে হাফ সি এর জায়গায় কিউ ভাগ ভি না দিয়ে হচ্ছে ভি এর আমরা এভাবে লিখতে পারি ভি সমান সমান কিউ ভাগ সি, ভি এর জায়গায় কিউ ভাগ সি দিলাম, তাহলে কি হবে সি ইন্টু কিউ ভাগ সি, সরি সি রাখলাম, ভি ভি এর জায়গাতে দিলাম হচ্ছে কিউ ভাগ সি স্কোয়ার, যেহেতু ভি এর উপর স্কোয়ার ছিল। তাহলে এটা কি হয় হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। তো এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে ফর্মুলা। আমি ফর্মুলাগুলো যদি ভালোভাবে লিখে দিই, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ কিউ ভি ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই বাই সি। এটা হচ্ছে মেন ফর্মুলা। এই দুটো হচ্ছে ক্যাপাসিটরের হচ্ছে সিরিজ এবং প্যারালাল থাকার ফর্মুলা। এখন আমরা হচ্ছে এখানে একটা প্রশ্নের মাধ্যমে পুরো ক্যাপাসিটরের মানে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। ধরি যে আমাদের হচ্ছে একটা মানে সার্কিট দেওয়া আছে। সার্কিটে হচ্ছে এখানে হচ্ছে একটা এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে যে এর প্রত্যেকটি ক্যাপাসিটরের হচ্ছে মানে ধারকত্বের মান সি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে 10, 20, 30, 40, 50। এবং এখানে হচ্ছে যে মানে সোর্সের এখানে এটা মান দেওয়া আছে 100 ভোল্ট। আমরা হচ্ছে ক্যাপাসিটরের ম্যাথের ক্ষেত্রে সবসময় দুইটা জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে যে সিরিজে যদি কোনো হচ্ছে মানে ধারকত্ব যদি সিরিজে থাকে তাহলে কিউ হবে সেম। আমরা হচ্ছে মানে রোধের ক্ষেত্রে কি দেখতাম যে হচ্ছে কারেন্টের হচ্ছে আমরা হচ্ছে মানে রোধের ক্ষেত্রে দেখতাম যে হচ্ছে এখানে হচ্ছে কিউ এর পরিমাণ সেম থাকবে এবং হচ্ছে ভি ভাগ হয়ে যাবে। আর যদি প্যারালালে হয় তাহলে হচ্ছে ভি সেম থাকবে এবং কিউ ভাগ হয়ে যাবে। আমরা যদি এখন এই ম্যাথটা সলভ করতে যাই, এখানে যদি 1 নম্বরে বলা হয়েছে যে তুল্য সি নির্ণয় করতে বলছে, মানে তুল্য রোধকত্ব। তাহলে আমরা এই তিনটা যেহেতু হচ্ছে সমান্তরালে আছে, সেহেতু এই তিনটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে সিপি ইজ ইকুয়ালস টু 30 + 40 + 50 ইজ ইকুয়ালস টু 120। অতএব হচ্ছে 1/CP CS ইজ ইকুয়ালস টু 1/10 প্লাস 1/20 প্লাস 1/120। তাহলে এখানে 120 যদি হয় তাহলে আমরা এখানে 12 + 6 + 1, অতএব 19/120।
এটা হচ্ছে 1 / সিএস এর মান। অতএব সিএস এর মান কত হবে, বা হচ্ছে তুল্য যে রোধকত্ব আছে সেটার মান কত হবে? 120/19। এরপরের ম্যাথটা হচ্ছে এরপরে হচ্ছে যে সিরিজের এখানে 2 নম্বর বের করতে বলছে যে সিরিজের প্রতি ধারকের চার্জ সমান হইলে হচ্ছে মানে প্রত্যেকটা সিরিজের মানে চার্জের মানগুলো বের করতে বলছে। আচ্ছা, আমার হচ্ছে এখানে ওটা লাগবে আবার। আমরা কি বলছি যে সিরিজে হচ্ছে কিউ সেম থাকবে এবং হচ্ছে ভি যেটা আছে সেটা হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে তুল্য রোধের ক্ষেত্রে আমরা জানি সি ইজ ইকুয়ালস টু কিউ/ভি। তাহলে হচ্ছে কিউ এর মান হবে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ই। ভিটাকে আমরা ই দ্বারা করতে পারি। তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্টের মান আমরা জানি, সি ইকুইভ্যালেন্টের মান আমরা এর আগে মান বের করলাম যে 120/19। তাহলে ওটা হবে 120/19। এবং তার সাথে ই এর মান আমরা যেটা হচ্ছে এখান থেকে পাইলাম সেটা হচ্ছে মানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 100। তাহলে ই বাই এটা হচ্ছে চার্জের মান। তাহলে কিউটা সেম থাকবে, এখানে যে কিউ এর মান হবে এখানে সে কিউ এর মান হবে, কিন্তু এই তিনটার জন্য আবার কিউ এর মান সেম হবে। আমরা হচ্ছে কিছু হচ্ছে মানে মানে বোর্ডে, সরি, ভার্সিটিতে প্রশ্নগুলো সলভ করি। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে 2021 সালে এসেছিল। এর প্রশ্ন ছিল যে হচ্ছে ধারকগুলোর প্রত্যেকটি ধারকত্ব, প্রত্যেকটি ধারকত্ব ছিল হচ্ছে 100 ফ্যারাডে। তাহলে হচ্ছে পুরো সজ্জার যে তুল্য যে ধারকত্ব সেটা হচ্ছে মানে সি এর মান কত? যেহেতু আমরা জানি যে হচ্ছে যদি হচ্ছে মানে এন সংখ্যক এন সংখ্যক যদি হচ্ছে এখানে মানে সিরিজে থাকে, তাহলে আমরা সেটা লিখতে পারি যে হচ্ছে এন সংখ্যক যদি ক্যাপাসিটেন্স সিটর যদি সিরিজে থাকে, তাহলে আমরা এটা তুলনা লিখতে পারি, সি ইজ লিখতে পারি যে সিএস সিএস সমান লিখতে পারি C/N। অতএব তাহলে এখানে যেহেতু পাঁচটা যেহেতু মানে সিরিজে আছে, সেহেতু আমরা এটা লিখতে পারি যে 100/5 = 20। এবং তার সাথে এগুলো হচ্ছে প্যারালালে আছে উপরে এগুলো। অতএব পুরোটার জন্য যদি আমরা সিপি লিখতে চাই, তাহলে তিনটে যোগফল হবে 20 প্লাস এটার মানও 100, এটার মানও 100, 100 + 100। তবে অ্যান্সার হবে এটার 100, সরি, 220। তা আর একটা প্রশ্ন দেখি আমরা। এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে ও 20 মাইক্রোফ্যারাডে দুইটি ধারককে শ্রেণী সমবায়ে রেখে তৃতীয় একটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। তুল্য ধারকত্বের মান 16। মানে এই দুইটিকে হচ্ছে শ্রেণীতে শ্রেণীতে রেখে হচ্ছে তৃতীয় একটি ধারককে, সেটাকে তৃতীয় ধারক আমরা জানি না, সেটা ধরলাম সি, তাকে হচ্ছে সমান্তরালে দেওয়া হলো। তাহলে হচ্ছে আমাদের এই তুল্য ধারকত্বের মান দিয়ে দিয়েছে যে সি হচ্ছে মানে টোটাল ইকুইভ্যালেন্টের মান দিয়ে দিয়েছে হচ্ছে যে 16 মাইক্রো ফ্যারাডে। তাহলে আমার সি এর মানটা বের করতে বলছে।
আমরা জানি যদি শ্রেণীতে থাকে সেহেতু হচ্ছে সে হচ্ছে মানে ফর্মুলা বের করব মানে ফেলাবো, 1/CS ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/, এটা হচ্ছে ও, এখান থেকে 4 + 1 5/20, অতএব সিএস এর মান আসবে 4। এখন আমরা হচ্ছে তুল্য রোধকত্বের মান জানি হচ্ছে 16, তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু সিএস প্লাস C3, এটাকে C3 ধরলাম, আমাদের C3 মান বের করতে বলছে। তাহলে C3 মান হবে হচ্ছে তুল্য রোধকত্ব 16 থেকে 4 বিয়োগ করলে উত্তর হচ্ছে 12 মাইক্রোফ্যারাডে। একই রকম আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে 2, 3 এবং 6 মাইক্রোফ্যারাডের ধারকত্বের তিনটি কে শ্রেণীবদ্ধভাবে সাজানোর পর 10 ওহম, মানে এই তিনটিকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর পরে 10 ওহম 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলো এবং বর্তনীতে চার্জের পরিমাণ কত। এখন আমাদের এখানে এটার সাথে সংযোগ দেওয়া হচ্ছে চার্জের পরিমাণ, কিউ এর পরিমাণ বের করতে বলা হয়েছে, মানে কিউ এর পরিমাণ কত। সেহেতু আমরা যেহেতু হচ্ছে তিনটাকে যদি এখন শ্রেণীতে যদি মানে শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি 1/CS দিবেন 1/2 প্লাস 3 প্লাস 1/6, 3 প্লাস 2 প্লাস 1, অতএব তুল্য ধারকত্ব অন। এখানে তুল্য ধারকত্ব অন বের করছি, আমরা হচ্ছে ফর্মুলা জানি যে সি ইজ ইকুয়ালস টু কিউ ভাগ ভি, ভি বা হচ্ছে এই যে এখানে যে ভোল্টের মান সেটা, সেখান থেকে আমরা হচ্ছে কিউ এর মান বের করতে পারছি, কিউ ইজ ইকুয়াল টু তুল্য ধারকত্ব মান পেয়েছি আমরা ওয়ান। অনের সাথে এটা যেহেতু হচ্ছে মাইক্রোফ্যারাড ইন্টু, তাহলে 10⁻⁶ গুণ হবে, ইন্টু তার সাথে হচ্ছে আমরা আহ, যে আমাদের ভোল্টের মান দেওয়া আছে 10, তাহলে 10 গুণ করলে হয় 1 × 10⁻⁵ কুলম। এটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে মানে এই চ্যাপ্টারটা হচ্ছে এখানে শেষ, আর পরবর্তী যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আমরা একটা নতুন অধ্যায়। তো আমরা হচ্ছে মানে নিউটনের নিউটনের হচ্ছে মানে সময় জানতাম যে সময়, সময়কাল, তারপরে হচ্ছে মানে কোনো মানে দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে স্থির থাকে, মানে আমরা যেখানে যাই এগুলো স্থির থাকে। কিন্তু হচ্ছে পরবর্তী আইনস্টাইন যখন তার আপেক্ষিকতার সূত্র সূত্র দিল, তখন হচ্ছে মানে এই যে সময়কাল, দৈর্ঘ্য, ভর, এগুলো আসলে কোনোটাই স্থির না। এগুলো হচ্ছে যদি কোনো এগুলোকে যদি মানে আলোর গতির কাছাকাছি তে নিয়ে যদি ভ্রমণ করানো হয় তাহলে এগুলো মানে পরিবর্তন ঘটে। তো এটাই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের এই জিনিসটাই হচ্ছে এখানে করা হয়েছে। তো আমরা হচ্ছে ডাইরেক্ট যদি মানে এতে চলে যাই, ম্যাথে চলে যাই, তাহলে প্রথমে আসে হচ্ছে আমরা যদি একটা টাইপ দেখি, টাইপ 1, তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলতে কি বোঝায়, যে হচ্ছে নিউটনিয়ান হচ্ছে মেকানিক্সে বা নিউটনের হচ্ছে কথা অনুযায়ী যে দৈর্ঘ্য হচ্ছে আমরা যেখানে নিয়ে যাই বা যত বেগে নিয়ে যাই বা যাই করি, যে আমাদের দৈর্ঘ্যের মান হচ্ছে মানে দৈর্ঘ্য কখনো পরিবর্তন হয় না, আমরা যে দৈর্ঘ্য মানে নিয়েছি সেই দৈর্ঘ্যটা অলওয়েজ ইয়া থাকে। কিন্তু যদি আমরা আপেক্ষিকতার মানে সূত্রে যদি যাই তাহলে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন হয়। সেটা হচ্ছে যে যদি আমরা যদি কোনো হচ্ছে মানে ধরলাম যে 1 মিটার একটা স্কেলকে যদি রকেটে করে উম, আলোর বেগের কাছাকাছি স্পিডে করে নিয়ে যায় তাহলে সেটার দৈর্ঘ্যের কিছুটা পরিবর্তন হয়, 1 মিটার থেকে কমে। তো আমরা এই যে জিনিসটা সেটাকে বলি হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন। তো দৈর্ঘ্যের সংকোচনের সূত্রটা হচ্ছে L = L0 √1 - V² / C²। তো এখানে হচ্ছে যে এল যেটা সেটা হচ্ছে যে গতিশীল দৈর্ঘ্য, মানে আমরা যে গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্যটা মেজার করব সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখে দিই, L = গতিশীল দৈর্ঘ্য।
এল নট ইকুয়াল টু, যে আমরা যে মানে নিশ্চল অবস্থায় যে মানে যেটা প্রকৃত দৈর্ঘ্য যেটা নিশ্চল অবস্থায় সেটা হচ্ছে এল নট, অথবা হচ্ছে নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। এটা হচ্ছে এল এবং এল নটের হচ্ছে মানে আর আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লরেন্স ফ্যাক্টর। এই যে অন ডিভাইডেড বাই রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে বলা হয় লরেন্স ফ্যাক্টর। এটা মনে রাখবো, এটা সব জায়গাতে লাগে। সব ফর্মুলাতে দেখবো যে আমাদের লরেন্স ফ্যাক্টর আছে, হয়তো বা গুণ আকারে আছে, অথবা মানে কি বলে ভাগাকারে আছে। তো হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে বলতে পারি যে এল ইকুয়াল টু এল নট রুট ওভার অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা জানি যে কোনো বস্তুকে হচ্ছে আলোর বেগের চেয়ে বেশি এতে নিয়ে যাওয়া সম্ভব না, অতএব এটার মান অলওয়েজ মানে হচ্ছে একের থেকে কম হবে। তাহলে এক থেকে যদি একের থেকে কম একটা কোনো বিয়োগ দিই, তাহলে এটার মান অলওয়েজ 0 পয়েন্ট সামথিং হবে, মানে হচ্ছে একের থেকে কম হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে হচ্ছে এল নট বড় এদের থেকে। কারণ আমরা যদি কোনো একটা বড় সংখ্যাকে যদি ধরি হচ্ছে 10কে, যদি আমরা যদি জিরো থেকে একের থেকে কম সংখ্যা দিয়ে গুণ করি, যেমন 0.5 দিয়ে গুণ করি, তাহলে এটার মান কমে। তাহলে আমরা যদি ব্যালেন্স করতে চাই, আমি যেহেতু এখানে জিরো থেকে কম সংখ্যা দিয়ে গুণ করতেছি, তাহলে হচ্ছে এটার মান আসছে যদি 5, তাহলে এল সবসময় বড়। বড়কে আমি যদি হচ্ছে যদি কোনো একটা অনেক অনেক থেকে কম সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে সেটার মান হয়ে যায় এটা থেকে ছোট। তাহলে এল নটের মান অলওয়েজ বড় হবে। অতএব আমরা বলতে পারি যে মানে প্রকৃত দৈর্ঘ্য আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা হচ্ছে ছোট হয়। এটাকে বলা হয় যে মানে দৈর্ঘ্যের সংকোচন। একইভাবে হচ্ছে আমরা যদি সময়ের ক্ষেত্রে দেখি, আমি হচ্ছে সময়ের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে বলা হয় যে এ, আচ্ছা তার আগে গ্যালিলিও রূপান্তরগুলো আমরা দেখিনি, যে হচ্ছে আহ, মানে নিউটনের পর গ্যালিলিও আসলো। গ্যালিলিও এসে সর্বপ্রথম হচ্ছে মানে এই যে পদার্থবিজ্ঞানের যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার ফর্মুলাগুলো দিয়ে গেল, সেগুলো হচ্ছে যে গ্যালিলিও রূপান্তর, এগুলো হচ্ছে প্রশ্ন আকারে আসতে পারে, যে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস বিটি। এটা হচ্ছে পরবর্তীতে, এটা হচ্ছে পূর্বে শুধুমাত্র গ্যালিলিও রূপান্তরে শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে পরিবর্তন হয়। তাছাড়া যে ওয়াই অ্যাক্সিস বরাবর সেম থাকে, এবং জেড অ্যাক্সিস বরাবর সেম থাকে, এবং টাইমের পরিমাণ মানও সেম থাকে। গ্যালিলিওর পরে যে আসলো সেটা হচ্ছে লরেন্স রূপান্তর। লরেন্সটা হচ্ছে অনেকটা হচ্ছে মানে আধুনিক, মানে গ্যালিলিওর তুলনায় লরেন্সের ক্ষেত্রে আসলে লরেন্স হচ্ছে এক্স সমান সমান এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা যে একটু আগে যে দেখলাম যে অন ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে লরেন্স ফ্যাক্টর বললাম, এটা হচ্ছে সেই লরেন্স ফ্যাক্টর। এটার সাথে যদি অন ইন্টু এটা গুণ দিই, তাহলে সেটা হয়ে যায় লরেন্স রূপান্তরের মান। এবং লরেন্স রূপান্তরের ক্ষেত্রে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং হচ্ছে জেড অ্যাক্সিসের মান পুরো পরিবর্তন হবে না, ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ড্যাশ, এবং হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু জেড ড্যাশ। কিন্তু সময়ের ক্ষেত্রে পরিবর্তন হবে। সময়ের ক্ষেত্রে পরিবর্তন টি ইকুয়াল টু টি ড্যাশ মাইনাস ভি এক্স ড্যাশ বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানেও লরেন্স ফ্যাক্টর গুণ হয়েছে। এটা হচ্ছে লরেন্স রূপান্তর। আমরা হচ্ছে এখন কালের মানে আহ, দৈর্ঘ্য সংকোচনের কিছু ম্যাথ দেখি, যেগুলো হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে এসেছে। যেরকম এটা ঢাকা ইউনিভার্সিটি 2020-21 এসেছে। সেটা হচ্ছে কত বেগে চললে একটি রকেটের গতিশীল অবস্থার দৈর্ঘ্য তার হয়েছিল গতিশীল দৈর্ঘ্য তার নিশ্চল দৈর্ঘ্যের স্থির বা নিশ্চল
দৈর্ঘ্যের অর্ধেক হবে। এখানে আমাদের হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে অনেকে যে ডবল করা বা অর্ধেক করা, এটা হচ্ছে অনেক সময় মানে মানুষের মধ্যে গরমিল হয়ে যায়। সেখানে এখানে কি বলছে যে গতিশীল দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্য, মানে আমাদের তো গতিশীল দৈর্ঘ্যটা কম হয়, আমরা সবসময় জানি যে গতিশীলের মানে দৈর্ঘ্য কম হয়। তাহলে গতিশীল অবস্থায় যদি আমরা যদি হচ্ছে এটারে ধরি এল, এবং নিশ্চল দৈর্ঘ্য যদি এল নট, তাহলে এল নটের সাথে হচ্ছে যদি আমি হচ্ছে হাফ গুণ দিই, তাহলে হচ্ছে হাফ গুণ দিলে আহ, এখানে বোঝা যাচ্ছে যে এল নটের মানটা বড়, ওই জন্য হাফ গুণ করছি তার, যেন যেন হচ্ছে এল এর মানের সমান হয়। তাহলে আমরা এখানে এল ডিভাইডেড বাই এল নটের মান যেটা পাই সেটা হচ্ছে হাফ। এখানে অর্ধেক বলা হয়েছে, যে এটা হচ্ছে মানে নিশ্চল দৈর্ঘ্য, এটা হচ্ছে মানে গতিশীল দৈর্ঘ্য। আবার আমরা ফর্মুলা জানি এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে এল বাই এল নট ইজ ইকুয়ালস টু হাফ, আমরা এখানে হাফ পাইছি, ইজ ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ফোর। অতএব ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়ালস টু ফোর। এখানে ফোর থেকে একবার দিলে থ্রি। অতএব আমরা ভি বাই সি হোল স্কোয়ারের মান পেয়েছি, ভি বাই সি এর মান পেয়েছি রুট ওভার থ্রি বাই টু। আমি এখানে যদি এটার উপর বর্গমূল করে দিই তাহলে রুট ওভার থ্রি বাই টু, তাহলে এখানে ভি এর মান আসে রুট ওভার থ্রি বাই টু সি। এটা হচ্ছে অ্যান্সার। আমরা আর একটা ম্যাথ দেখি, সব ম্যাথ সেম প্রায়। তারপরে হচ্ছে চলন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য, রকেটের ম্যাথগুলো অনেক আসে হচ্ছে বোর্ড পরীক্ষাতে অথবা হচ্ছে অ্যাডমিশনে। রকেটের দৈর্ঘ্য ও স্থির অবস্থায় দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশে যায়। তো এটা হচ্ছে মানে প্রশ্ন। এখানে আমাদের কি বলছে যে চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য, চলন্ত অবস্থায় আমরা রকেটের দৈর্ঘ্য কি, আমরা যেটা হচ্ছে এল ধরি দৈর্ঘ্য, আর আমরা এটাকে মানে স্থির অবস্থায় ধরি এল নট দৈর্ঘ্য অর্ধেক করে। এখানে আমরা সেম একই অবস্থা, যেহেতু অর্ধেক বলছে সেহেতু হচ্ছে এল নটের সাথে যদি হাফ গুণ করি, আর এল নট আমরা আমরা একটা জিনিস ধরে নেব যে হচ্ছে এল নট অলওয়েজ বড় হবে, মানে হচ্ছে যেটা স্থির সেটা হচ্ছে মানে মানে যেটা মেন প্রকৃত সেটা হচ্ছে ওখানে বড় হবে। তাহলে বড়র সাথে যদি আমি যদি একের থেকে কম সংখ্যা গুণ করি মানে হাফ গুণ করি, তাহলে তো এটা হচ্ছে এল এর সমান হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইয়া, আমরা ফর্মুলায় ওই আগের মতন ফর্মুলায় জানি যে হচ্ছে মানে পুরো ম্যাথটাই সেম, জাস্ট হচ্ছে এখানে যে আমরা এখানে শতাংশ বলছে যে কত শতাংশ যাবে। আমরা এর আগের ম্যাথে হচ্ছে বের করলাম, সরি ম্যাথটা হচ্ছে বের করলাম হচ্ছে ভি এর মান বের করছি হচ্ছে রুট থ্রি বাই টু সি। আমরা জানি হচ্ছে রুট থ্রি বাই টু এর মান হইতেছে যে 0.8, মানে এটা মুখস্থ মান 8, 7, এই টাইপের কোনো একটা মান। এখানে হচ্ছে মানে ইয়া দেখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে অপশনগুলো এমন ভাবে দেওয়া থাকবে যে এই মানে খুব কাছাকাছি একটা মান দেওয়া থাকবে। তাহলে এটাকে যদি আমি শতকরা করতে চাই তাহলে শতকরা করলে এটার মান হয়ে যায় হচ্ছে 87 পয়েন্ট সামথিং %। এখানে অপশনে ছিল 87, তাহলে হবে 87 হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে যে কালের মানে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়নের ক্ষেত্রে হচ্ছে আমরা টি নট যেটা সেটা ধরবো হচ্ছে যে গতিশীল কাঠামোতে সময়। আর যেটা
টি সেটা ধরবো হচ্ছে স্থিতিশীল বা স্থির কাঠামোতে সময়। আর ফর্মুলাটা হবে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা হচ্ছে আহ দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে কি দেখলাম যে হচ্ছে স্থির অবস্থায়, মানে হচ্ছে স্থির অবস্থায় হচ্ছে সবসময় বড় হবে, মানে গতিশীলের থেকে। কিন্তু এখানে হচ্ছে ভিন্ন, এখানে হচ্ছে টি এর মান মানে হচ্ছে স্থির কাঠামোতে যে সময়টা, সেটা অলওয়েজ বেশি হবে হচ্ছে গতিশীল কাঠামোতে যে সময়টা নির্ণয় করা হচ্ছে তার থেকে। অতএব হচ্ছে আমরা হচ্ছে এটা লিখতে পারি, এটা মানে টিপস আকারে লিখে রাখো যে আমরা যে লরেন্স ফ্যাক্টর দেখছি যে 1 / √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যে হচ্ছে লরেন্স ফ্যাক্টর √1 / 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কে এমন ভাবে গুণ করলে, এমন ভাবে গুণ করতে হবে যে হবে যেন, মানে এই দুইটা হচ্ছে সূত্রকে ফুলফিল করে, সেটা হচ্ছে যে এল নটের মান যেন বড় হয় এল এর থেকে, এবং টি এর মান যেন টি নটের থেকে বড় হয়। মানে তাহলে হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নেই, আমরা সবসময় জানি যে হচ্ছে এখানে হচ্ছে যেহেতু মানে এটার মান হচ্ছে যে জিরোর থেকে কম, তাহলে কোন সংখ্যাকে জিরোর থেকে কম দ্বারা ভাগ করলে এখানে বোঝা যাচ্ছে যে টি এর মান বেশি, ওই জন্য জিরোর থেকে কম সংখ্যা দ্বারা, মানে জিরোর সাথে কম সংখ্যা দ্বারা ভাগ করা মানে হচ্ছে একের থেকে কম সংখ্যা দ্বারা ভাগ করা মানে হচ্ছে একের থেকে বড় সংখ্যা দ্বারা গুণ করা। 1 / হচ্ছে 0.5 যদি থাকে, তাহলে এটা তো মানে 0.5 দ্বারা ভাগ করা মানে মানে হচ্ছে এটা উল্টে গেলে তো হয়ে যায় 2 দিয়ে গুণ করা, মানে 1/0.5 এর মান তো হয়ে যায় 2, মানে 1/1/হাফ, অতএব এটা উপরে গুণ হয়ে যায় হচ্ছে 2। তো এখানে আমরা কয়েকটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে 20-21-এর প্রশ্ন। একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্য অতিবাহিত হচ্ছে মানে কি, মহাশূন্য অতিবাহিত আমরা এটাকে ধরে নেব হচ্ছে যে মানে গতিশীল কাঠামোতে সময় মহাশূন্যের অতিবাহিত মানে টি নটের মান হচ্ছে 2 দিন। আচ্ছা প্রশ্নটা লিখি নাহলে সমস্যা হবে। মহাশূন্য অতিবাহিত 2 দিন, পৃথিবীতে 4 দিনের সমান হবে কত বেগে চললে, কত বেগে চললে। আমরা সে হচ্ছে ফর্মুলা জানি যে টি ইজ ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা কি বলছি যে হচ্ছে সব সময় হচ্ছে যে টি এর মানটা বড় হবে টি নটের থেকে। এখন এটা বড় হওয়ার মানে বড় হবে, এটা আমাদের মানে মনে রাখতে হবে যে এটা আসলে সবসময় যে গতিশীল কাঠামোতে যে সময়ের যে ব্যবধানটা, এটা হচ্ছে গতিশীল সময় ব্যবধানটা অলওয়েজ কম হয়, মানে কালের সংকোচন। আমরা প্রথমে দেখলাম যে কালের সংকোচন মানে হচ্ছে যে মানে সরি কাল দীর্ঘায়ন, মানে হচ্ছে ওই যে দুইটার মধ্যবর্তী যে সময়, মানে এটা হচ্ছে অলওয়েজ ছোট হবে যেটা হচ্ছে এখানে আছে তার থেকে। তাহলে আমরা হচ্ছে টি নট বা হচ্ছে গতিশীল কাঠামোতে সময় ধরছি হচ্ছে 2, এখানে লেখা আছে 2, এবং হচ্ছে টি মানে স্থির কাঠামোতে সময় হচ্ছে 4। তাহলে হচ্ছে এখানে কি 4 বড় হচ্ছে 2 থেকে, অতএব ঠিক আছে এখানে। তাহলে হচ্ছে 4 = 2, টি2 এর মান হচ্ছে 2 / √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অতএব 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার √, সরি স্কোয়ার হয়ে যাবে এখানে আসে, 1/2/4 হোল স্কোয়ার, অতএব হাফ। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার = হাফের উপর উপর স্কোয়ার হলো 1/4,
1 - 1/4, এখানে ওয়ানটা এই সাইডে চলে আসবে, তাহলে ওয়ান ইজ ইকুয়ালস টু 3/4। অতএব ভি এর মান হবে হচ্ছে √3/2 সি। এটা হচ্ছে অ্যান্সার। আর একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে মানে আসে মোটামুটি ভালো, রাজশাহী ইউনিভার্সিটিতে এসছে। 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ বেগে ভ্রমণ করে পৃথিবীর হিসেবে এখানে বলছে যে বীর হিসেবে 30 বছর পর ফিরে আসে। ভ্রমণ করে হচ্ছে 25 বছর ভ্রমণ করে। আর পৃথিবীর হিসেবে হচ্ছে 30 বছর পর মানে ফেরত আসে। তাহলে আমরা হচ্ছে ফর্মুলা কি জানলাম, T = T0 ডিভাইডেড বাই √1 - V² / C²। আমরা T0 কে কি করছিলাম, যে গতিশীল কাঠামোতে সময়, আর টি কে হচ্ছে মানে হচ্ছে পৃথিবী যেহেতু এখানে স্থির, হিসেবে বের করতে বলছে, অতএব পৃথিবী হিসেবে বের করতে বলে পৃথিবী স্থির, এটা গতিশীল কাঠামো এটা বের করতে বলছে। আর হচ্ছে আর এটা স্থির কাঠামো, এটা মান আমরা জানি হচ্ছে 30। তাহলে টি এর মান আমরা যদি 30 দিই, ইন্টু √1 - V² / C² ইজ ইকুয়ালস টু T0। মানে T0 এর মান বের করতে বলছে, অতএব T0 ইজ ইকুয়ালস টু 30 ইন্টু √1 মাইনাস, এটা যেহেতু 1.8, তাহলে হচ্ছে 1.8/3 হোল স্কোয়ার। 30 ইন্টু 1.8/3 থেকে আমরা জানি হচ্ছে এটা 0.6 হবে। 18, 1.8 কে 18 ধরলাম, 3, 3 6, সরি 3, 3 6 18, তাহলে হচ্ছে 0.6 হবে হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে 30 ইন্টু √1 মাইনাস 0.6 হোল স্কোয়ার, অতএব 30 ইন্টু √1 মাইনাস 0.36। 1 - 0.36 মানে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 64। 64 মানে হচ্ছে √0.64 এর মান হচ্ছে 0.8, তাহলে এটা মান হচ্ছে 0.8। তাহলে 30-এর সাথে যদি আমরা 0.8 গুণ করি, তাহলে উত্তর আসে হচ্ছে 24। তাহলে আমাদের মোট যে সময়টা হবে সেটা হবে হচ্ছে যে পৃথিবীতে যখন ছিল তখন তার বয়স ছিল 25, এবং তার সাথে সে হচ্ছে যখন মানে আহ, ভ্রমণ করে ফেরত আসে, আর তার বয়স হয় 24। তার দুইটা যোগ করলে তার বয়স হবে হচ্ছে 49 বছর। এরপরে হচ্ছে আমরা যে ভরের আপেক্ষিকতা সেটা নিয়ে আলোচনা করি। ভরের আপেক্ষিকতা হচ্ছে m = m0√1 - V² / C²। এখানে m0 হচ্ছে প্রকৃত ভর, এবং হচ্ছে m হচ্ছে যে আপেক্ষিক ভর। আমরা ভর শক্তির সম্পর্ক সম্পর্কে জানি, E = mc²। এবং এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে গতিশক্তি যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে ই কে ইজ ইকুয়ালস টু mc² মাইনাস m0c², m - m0c²। ঠিক একইভাবে হচ্ছে যদি হচ্ছে আমরা এখানেও এটা জানি, এটা লরেন্স ফ্যাক্টর, 1 / √1 - V² / C²। তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে হচ্ছে এম এর মানটা ছোট m0 এর থেকে, কারণ আমরা হচ্ছে এখানে কোনো m0 এর সাথে
এটা হচ্ছে বড় মান গুণ করার পরে সেখানে হচ্ছে এম পাচ্ছি। 10 মিনিট। আচ্ছা, আমরা এখান থেকে কিছু হচ্ছে প্রশ্ন মানে মানে কোশ্চেন হচ্ছে সলভ করি, তারপরে আমরা হচ্ছে শেষ করব। তা আমরা হচ্ছে আরো কিছু ফর্মুলা আছে, যেহেতু সময় খুব কম, সময় শেষ হয়ে গেছে, ফর্মুলাগুলো একবার রিভিশন দিয়ে নিই। ই ম্যাক্স ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইভি। ইভি হচ্ছে যে ইলেকট্রনের সাথে যে আহ, মানে ইলেকট্রোভোল্টের, সেটা হচ্ছে এটার পরিমাপ। এখান থেকে একটা প্রশ্ন আসছে যে একটি ধাতুর কার্যাপেক্ষক 6.63 ইলেকট্রোভোল্ট ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রন নিঃসরণের সূচক কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। এখানে হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমরা হচ্ছে কার্যাপেক্ষকের যে ফর্মুলা, কার্যাপেক্ষককে হচ্ছে যেটা প্রকাশ করা হয়, এটা সমান সমান জানি হচ্ছে এইচ এফ নট। এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। আমাদের কার্যাপেক্ষক মান দেওয়া আছে 6.63 ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্টকে আমরা যদি মানে এতে প্রকাশ করি, তাহলে তার সাথে 1.6 গুণ দিতে হবে, টু দি পাওয়ার -9। আমরা এইচ এর মান জানি হচ্ছে 6.63 ইন্টু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। তার সাথে যদি আমি এফ গুণ করি, তাহলে এখানে আমরা এফ এর মান পাবো হচ্ছে 1.6। এটা এখানে মানে বিয়োগ হয়ে যায়, যদি যোগ হয় তাহলে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 এটাই হচ্ছে সেই কম্পাঙ্কের মান। এরপরে হচ্ছে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়া হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইলেকট্রন মানে ইলেকট্রনকে যদি আর একটা ইলেকট্রন দ্বারা যদি আঘাত করি, তাহলে সেটা যদি এখানে যদি এখানকার যদি কোনো একটা বস্তু বা যেটার ভর যদি হয় এম, এবং তার সাথে যদি হচ্ছে এটার বেগ হয় হচ্ছে ভি, সরি মানে অধিভাগ হচ্ছে ইউ যদি হয়, তাহলে এখানে যদি এটা আঘাত করে, তাহলে এটা দুই দিকে সরে যাবে। এখানে একটা আসবে, এখানে এদিকে একটা। তো এটার ক্ষেত্রে আমি ধরলাম যে হচ্ছে এটার ভর হচ্ছে এম ওয়ান এবং হচ্ছে বেগ হচ্ছে ভি ওয়ান, এবং এখানে হচ্ছে ভর হচ্ছে এম টু, বেগ হচ্ছে ভি টু। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে, ডেরিভেশন আছে, ডেরিভেশন না দেখাই, সেটা হচ্ছে যে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইজিক্যালস টু এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস। তাই এখানে হচ্ছে প্রথম বস্তু যে কোণে চলে যায় সেটাকে ধরা হচ্ছে ফাই, এবং হচ্ছে দ্বিতীয় বস্তু যে যেটাতে যায় সেটাকে ধরা হয় থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা। আইনস্টাইনের আলোর তড়িৎ সমীকরণ ই ইকুয়াল টু ফাই প্লাস কে ম্যাক্স। এখানে হচ্ছে কে ম্যাক্স হচ্ছে আচ্ছা, কার্যাপেক্ষকটা কি? কার্যাপেক্ষকটা হচ্ছে যে ন্যূনতম শক্তি, যে শক্তি দিয়ে হচ্ছে আমরা মানে সে ন্যূনতম শক্তি, যে শক্তি দিয়ে কোনো ইলেকট্রনকে সরাতে সাহায্য করা হয়। তো এখন যদি আমরা যদি কোনো একটা প্লেটে কোনো একটা ইলেকট্রনকে যদি মানে সরানোর জন্য চেষ্টা করি, শক্তি দিই, তাহলে মানে এখানে থাকার কারণে একটা শক্তিতে সে হচ্ছে এখান থেকে বের হবে, এবং তারপরে থেকে সে গতিশক্তি অর্জন করবে। তো এটা হচ্ছে সে ন্যূনতম শক্তি, এবং এটা হচ্ছে তার গতিশক্তি। তো আমরা হচ্ছে এর পরে যে টপিক আছে সেটা হাইজেনবার্গের হচ্ছে অনিশ্চয়তার নীতি।
হাইজেনবার্গ অস্টিনালিটি হচ্ছে যে মানে ভরবেগ, আমরা জানি যে হচ্ছে আলোর হচ্ছে দ্বৈত ধর্ম আছে, সেটা হচ্ছে যে কণা এবং তরঙ্গ দুই ভাবেই মানে আলো হচ্ছে নিজেকে প্রকাশ করে, কখনো কণা ভাবে কখনো তরঙ্গ, কিন্তু দুইটা মানে ধর্ম একই সাথে প্রকাশ পায় না। হয়তো বা একটা প্রকাশ পাইলে আরেকটা মানে প্রকাশ পায় না, আর আরেকটা প্রকাশ পাইলে আরেকটা প্রকাশ পায় না। তো হচ্ছে এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেটা হচ্ছে যে কোনো অবস্থান মানে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা এবং হচ্ছে তার ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল হবে h/4 পাইয়ের। আমরা হচ্ছে শেষ করব তার আগে কয়েকটা হচ্ছে মানে প্রশ্ন হচ্ছে সলভ করব, যেটা বিভিন্ন ভার্সিটিতে এসেছিল অথবা এতে। একটি ইলেকট্রনের বেগ 10⁶ মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি ভোল্ট এককে নির্ণয় করতে। তা আমরা কি জানি, গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ mv²। হাফ এখানে হচ্ছে যে এম এর মান যেহেতু এখানে বলা হয়েছে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এম এর মান জানি হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻³ এবং তার হচ্ছে এখানে যে বেগের মান সেটা হচ্ছে 10⁶। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে যে 9.11 কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে 4.55 সামথিং আসে। তো হচ্ছে আমরা 10⁻⁶ কে এটা যদি এটার সাথে যোগ করি তাহলে -31 + 6, তাহলে এটা আসে হচ্ছে, সরি এখানে স্কোয়ার হবে যেহেতু ভি এর উপর স্কোয়ার আছে, তাহলে 12, তাহলে আসে হচ্ছে 19 তাহলে হচ্ছে 4.55 ইন্টু 10⁻⁻19। কিন্তু আমার এটা হচ্ছে উত্তর না, উত্তর বের করতে বলছে হচ্ছে ইলেকট্রোভোল্ট এককে। ঠিক আছে, তো ইলেকট্রোভোল্ট এককে হচ্ছে যদি এটা বের করতে বলছে, সেহেতু হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কে যদি ভাগ দিই তাহলে এটা এটা কাটা যায় 4.55। এখানে হচ্ছে অপশনগুলো খুব কাছাকাছি মান দেওয়া থাকবে না, যেহেতু আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে এটা 2.85 এরকম টাইপ একটা অ্যান্সার আসে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে যে 10 তার কার্য আপেক্ষিক দেওয়া আছে। কার্য আপেক্ষিক 6.63। আচ্ছা, এটা এটা আমরা হচ্ছে করছি। লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে করাই শেষ করবো আজকে। এটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন একটি বস্তু বস্তু দ্রুতি কত হলে বস্তুটির গতিশক্তি তার মোট শক্তির 1/5 অংশ হবে। তো হচ্ছে এই ম্যাথটা করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম যে এখানে বলে দিছে যে দ্রুতগতি সম্পন্ন একটি বস্তুর দ্রুতি কত হলে বস্তুটির গতিশক্তি তার মধ্যে আমরা হচ্ছে গতিশক্তি কে জানি ই কে এবং মোট শক্তি ই, সেটা হবে হচ্ছে 1/5 এর সমান। আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা এর আগে দেখছি যে হচ্ছে m - m0 c², এবং হচ্ছে সাধারণ শক্তি হচ্ছে আমরা বের করার সূত্র জানি mc², এটা ইজ ইকুয়ালস টু হবে 1/5। অতএব c² c² কাটা দিয়ে যদি তাহলে 4m
5m - 5m0 ইজ ইকুয়ালস টু এম হবে। অতএব 4m ইজ ইকুয়ালস টু 5m0। আমরা 4m কে আমরা আবার ভরের সূত্র থেকে জানি m ইজ ইকুয়ালস টু m0 √1 - b² / c²। অতএব 4 × m0 √1 - b² / c² ইজ ইকুয়ালস টু 5m0। এখান থেকে যদি আমরা m0 কাটা দিই, তাহলে হচ্ছে থাকে √1 - b² / c² ইজ ইকুয়ালস টু 4/5। অতএব 1 - b² / c² ইজ ইকুয়ালস টু 14 16 / 25। তো b² / c² ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ইজ ইকুয়ালস টু 25/9। তবে এখান থেকে আমরা যদি দুটার উপর বর্গমূল করি, তাহলে v/c ইজ ইকুয়ালস টু, এখান থেকে আসবে এটা এখানে, v/c ইজ ইকুয়ালস টু 3/5। অতএব v ইজ ইকুয়ালস টু 3/5c। সরি, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো আমরা এখানে হচ্ছে আহ, যদি এটা গুণ করি, সি এর মান যদি 3.8 দিই, তাহলে হচ্ছে 3/5 ইন্টু হচ্ছে 3 × 10⁸ যদি দিই, তাহলে এটা মান আসে হচ্ছে 1.8 ইন্টু 10⁸ তো এই চ্যাপ্টার থেকে হচ্ছে মানে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে হচ্ছে যে মানগুলো অনেক কঠিন থাকবে, যেহেতু ই এর মান যেরকম থাকবে হচ্ছে 1.6 থাকবে, ইলেকট্রনের ভরে মান 9.11 × 10⁻। তো এই মানগুলো হচ্ছে আমরা চেষ্টা করব যে পাওয়ারগুলো আলাদাভাবে গুণ করে এক সাইডে রেখে দেওয়া, তারপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গুণ করে তার কাছাকাছি মানের যে অ্যান্সারটা পাবো সেটাকে হচ্ছে আমরা উত্তরে লিখে আসবো। আর হচ্ছে মানে এগুলো তাছাড়া হচ্ছে ক্যালকুলেটারে এত মানে কঠিন কঠিন হচ্ছে মানে এগুলো করা সম্ভব না। আর ম্যাক্সিমামই থাকে হচ্ছে যে বিভিন্ন সূত্র আছে, সূত্রগুলো থেকে প্রমাণ থাকে, মানে সোজা যেরকম হচ্ছে তোমার এই যে অংশ কত অংশ, এই টাইপের প্রশ্ন থাকবে। তারপরে আরো থাকতে পারে সেটা হচ্ছে যে তোমার মানে যে কোনো হচ্ছে যে ফর্মুলা যেগুলো পড়লাম আমরা, ফর্মুলা থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিবে যে হচ্ছে মনে করো ই= মানে mc² অথবা এইচ এফ, এরকম টাইপের প্রশ্ন দিবে। তো যাই হোক, আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আহ এখানে শেষ করতেছি।